নমস্কার, আমি জয়শ্রী। আপনাদের অনেক অনেক স্বাগত। দীর্ঘ বেশ কিছুদিন পর একটা ভিডিও নিয়ে এলাম। গত প্রায় 1.5 মাসের উপর ধরে আমাদের এই কলকাতায় যে সমস্যা চলছে, যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলছি, সত্যি কথা বলতে কি ভিডিও করার যে আগ্রহটা সেটা যেন কোথাও পাচ্ছিলাম না। যাই হোক, আগামী বুধবার 2রা অক্টোবর মহালয়ার দিন, সেদিন সূর্যগ্রহণ সংগঠিত হতে চলেছে এবং এই সূর্যগ্রহণ নিয়ে নানা রকম প্রশ্ন আপনাদের মনে, অনেকের মনে থাকে এবং অনেকেই নানা রকম প্রশ্ন আমাকে করেওছেন। তাই ভাবলাম যে এই ভিডিওর মাধ্যমে এই সূর্যগ্রহণ আমাদের জীবনকে কিভাবে প্রভাবিত করতে পারে, কোন কোন দিকে সতর্ক থাকা উচিত ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করি। তাই আজকের ভিডিওতে গ্রহণ নিয়ে আলোচনা করব। আগামী বুধবার মহালয়ার দিন সংগঠিত হতে চলেছে সূর্যগ্রহণ। এই গ্রহণ আমাদের ভারতবর্ষ থেকে দেখা যাবে না। তার কারণ গ্রহণের সময় হচ্ছে ভারতীয় সময় রাত্রির 9টা 13 মিনিটে গ্রহণ শুরু হবে এবং রাত 3টে 17 মিনিট পর্যন্ত এই গ্রহণ থাকবে, অর্থাৎ 3টে 17 মিনিট নাগাদ গ্রহণ ছাড়বে। গ্রহণ সংগঠিত হবে রাতের বেলায় ভারতীয় সময় অনুযায়ী। ফলে আমাদের ভারতবর্ষ থেকে গ্রহণ দেখা যাবে না এবং আমাদের সনাতন ধর্মে গ্রহণ সংক্রান্ত যে নিয়ম রয়েছে বা যে রীতি নিয়ম, যে নিয়ম কানুন রয়েছে, সেগুলো এখানে পালন করার কোনো দরকার হবে না। কিন্তু এই যে গ্রহণ আমাদের এখান থেকে তো দেখা যাবে না, অর্থাৎ আমাদের ভারতবর্ষ থেকে দেখা যাবে না, তাহলে গ্রহণের কোনো এফেক্টকে আমাদের উপর, অর্থাৎ ভারতবাসীর উপর কি থাকবে না? হ্যাঁ, সেটা নিয়েই আজ আলোচনা করব। গ্রহণ একটি মহাজাগতিক ঘটনা, স্বাভাবিক ঘটনা। প্রতি বছর একাধিকবার গ্রহণ সংগঠিত হয়। সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, কিছুদিন আগেই চন্দ্রগ্রহণ হয়ে গেল, সেটাও আমাদের ভারতবর্ষ থেকে দেখা যায়নি। এবং চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ সবসময় কাছাকাছি সময় হয় এবং এই সূর্যগ্রহণও আমাদের ভারতবর্ষ থেকে দেখা যাবে না। কিন্তু ভারতবর্ষ থেকে দেখা না গেলেও এই গ্রহণের একটা প্রভাব, আমরা আমাদের বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গ্রহণের একটা প্রভাব কিন্তু থাকে, বিশেষ করে সূর্যগ্রহণে। তার কারণ সূর্য আমাদের বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সূর্য হচ্ছে আত্মকারক গ্রহ। তাই সূর্যগ্রহণের একটা এফেক্ট, কম বেশি এফেক্ট সারা পৃথিবীতে থাকবে এবং আমাদের সকলের উপর থাকবে। তবে যেই সব জায়গা থেকে গ্রহণ দেখা যাবে সেসব জায়গায় কিন্তু গ্রহণের প্রভাব সব থেকে বেশি থাকবে। আসুন আজ জানি যে আমাদের ব্যক্তিগত জীবনে গ্রহণের কী ধরনের সম্ভাব্য প্রভাব পড়তে পারে, অর্থাৎ 12টি রাশি লগ্নের জাতকদের এই গ্রহণের প্রভাব কী ধরনের প্রভাব হতে পারে। প্রথমত বলি যে এই গ্রহণ সংগঠিত হচ্ছে কন্যা রাশির হস্তা নক্ষত্রে এবং এই গ্রহণের সময়, যেমন আগে বললাম, অমাবস্যার দিন, সেদিনকে মহালয়া, সেদিনকে গ্রহণ সংগঠিত হবে। অতএব রবি, চন্দ্র এবং কেতু, বুধ, এই গ্রহগুলি কন্যা রাশিতে থাকবে, কন্যা রাশিতে গোচর করবে। এবং এই যে বলছি গ্রহণের প্রভাব, জন্মছকে কন্যা রাশি যে ভাবটিকে নির্দেশ করে, সেই ভাবটি যেই জীবনের যেই দিককে নির্দেশ করে, সেই দিকগুলির কার্যকারিতার মধ্যে কিন্তু এই গ্রহণের কম বেশি প্রভাব থাকবে, এটা মনে রাখতে হবে। প্রথমে আসি মেষ রাশির কথায়। মেষ রাশি, এই রাশিফল বলতে আমি কিন্তু রাশি এবং লগ্ন উভয় দিক থেকেই বলছি, আপনারা উভয় দিক থেকেই এটা জানবেন। প্রথমত আসি মেষ রাশির কথায়। মেষ রাশির ক্ষেত্রে সূর্য এমনিতেই আমি বললাম আত্মকারক গ্রহ, সকলের ক্ষেত্রেই সূর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ এবং মেষ রাশির ক্ষেত্রে সূর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ, 5ম ভাবের অধিপতি গ্রহ এবং এই গ্রহণ হচ্ছে 6ষ্ঠ ভাবে, অর্থাৎ 6ষ্ঠ ভাবটি অ্যাক্টিভেটেড হচ্ছে, 5মপতি 6ষ্ঠ ভাবে। এবং শুধু 5মপতি না,
চতুর্থপতিও, কারণ চন্দ্রও এই সময় এই গ্রহণের সঙ্গে যুক্ত থাকবে, অমাবস্যা সেদিন। অতএব চতুর্থপতি, পঞ্চমপতি এবং ষষ্ঠভাবে এই গ্রহণ হচ্ছে। অতএব এই যে দুটো ভাবের অধিপতি, এই দুটো ভাবের যে দিকগুলো, যেমন চতুর্থ ভাব অর্থাৎ পরিবার, পঞ্চম ভাব শিক্ষা, সন্তান, এই সব দিক থেকে কিন্তু কোনো সমস্যা এই সময় থাকতে পারে। এই সময় বলতে আমি বোঝাচ্ছি গ্রহণ পরবর্তী 10 থেকে 15 দিন, এই সময়টাই এই গ্রহণের প্রভাব সব থেকে বেশি থাকে। তো অতএব এই সময়টায় কিন্তু অবশ্যই সাবধান হতে হবে। পারিবারিক দিক থেকে কোনো সমস্যা হতে পারে, মায়ের স্বাস্থ্যের দিক থেকে কোনো প্রবলেম আসতে পারে, এবং সন্তানের দিক থেকে সমস্যা হতে পারে সন্তানের স্বাস্থ্য সংক্রান্ত কোনো প্রবলেম হতে পারে। অতএব এই সব দিক থেকে সাবধান থাকতে হবে, এবং মেষ রাশি লগ্নের জাতকদের এনার্জির অভাব তারা বোধ করতে পারে। এবং আমি বলবো নিজের আচার আচরণ, রাগ ইত্যাদিকে অবশ্যই কন্ট্রোল করতে হবে, তাহলে কিন্তু গ্রহণের অশুভ প্রভাব থেকে আপনি মুক্ত থাকতে পারবেন। এই ক্ষেত্রে আমি আরেকটা কথাও বলি, এই যে ভিডিওটি এটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। শেষে আমি কিন্তু গ্রহণের দুষ্প্রভাব থেকে মুক্ত থাকার যে উপায়, কি উপায়ে এই দুষ্প্রভাব থেকে আমরা মুক্ত থাকতে পারি তাই নিয়েও আলোচনা করব। এবার আসি বৃষ রাশির কথায়। বৃষ রাশির ক্ষেত্রে রবি হচ্ছে চতুর্থ ভাবের অধিপতি গ্রহ, এবং পঞ্চম ভাবে এই গ্রহণ করছে, অর্থাৎ পঞ্চম ভাবকে অ্যাক্টিভেট করছে এই গ্রহণ। ফলে পঞ্চম ভাবের যে বিষয়গুলো, আমাদের জীবনের যে দিকগুলোকে পঞ্চম ভাব নির্দেশ করে, সেই দিকগুলোকে প্রভাবিত করবে। সেই দিকগুলোর ক্ষেত্রে আমি বলবো সাবধানে অবশ্যই থাকতে হবে। যেমন পঞ্চম ভাব সন্তানের ভাব, শিক্ষার ভাব, এবং মন মানসিকতার ভাব, ডিসিশন নেওয়ার ভাব। অতএব এই জায়গাগুলো থেকে অবশ্যই অত্যন্ত সতর্ক থাকতে হবে বৃষ রাশি এবং লগ্নের জাতকদের। পঞ্চম ভাবে গ্রহণ হচ্ছে, সন্তানের জন্য এই সময়টা বিশেষ সতর্ক থাকতে হবে। সন্তানের দিক থেকে কোনো সমস্যা আসতে পারে, যারা শিক্ষার্থী তাদের পড়াশুনোর ব্যাপারে কোনো প্রবলেম এই সময় হতে পারে, এবং যারা সন্তান সম্ভবা এই সময় যদি কোনো প্রবলেমে পড়েন, কোনো শারীরিক জটিলতা হঠাৎ করে সৃষ্টি হয় এই গ্রহণ পরবর্তী 10-15 দিনের মধ্যে, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। অতএব বৃষ রাশি, বৃষ লগ্নের ক্ষেত্রে আমি বলবো এই যে গ্রহণ এবং গ্রহণ পরবর্তী সময় যেমন বললাম সাবধানে থাকতে হবে। এবং এবার আসি মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশি এবং লগ্ন যাদের, তাদের কিন্তু রবি হচ্ছে তৃতীয় ভাবের অধিপতি গ্রহ। রবি হচ্ছে পুরুষকারের গ্রহ, সাহস, উৎসাহ, আগ্রহ, পরাক্রম, এগুলোকে নির্দেশ করে হচ্ছে রবি মিথুন রাশি এবং লগ্নের ক্ষেত্রে। তো এই সব দিক থেকে কিন্তু একটু সমস্যা হবে। আর এই যে গ্রহণ সংগঠিত হচ্ছে চতুর্থ ভাবে, অতএব তৃতীয় ভাবের অধিপতি রবি চতুর্থ ভাবে গ্রহণ হচ্ছে। অতএব চতুর্থ ভাবকে অ্যাক্টিভেট করছে, চতুর্থ ভাবকে প্রভাবিত করবে। অতএব চতুর্থ ভাব মানে পরিবার, চতুর্থ ভাব মানে মানসিক শান্তির জায়গা, এবং মায়ের স্বাস্থ্য, মায়ের দিক, চতুর্থ ভাব। অতএব এই সব দিক থেকে কিন্তু কোনো সমস্যা আসতে পারে, পারিবারিক দিকে কোনো প্রবলেম হতে পারে। এবং যেহেতু তৃতীয় ভাবের অধিপতি রবি, আত্মকারক গ্রহ রবি, ফলে এনার্জির কিছু সমস্যা, আলস্য ভাব দেখা যেতে পারে। কোনো কাজে এগিয়ে যাওয়ার যে উৎসাহ, আগ্রহ, সেটা কিন্তু এই সময় একটু কম থাকবে মিথুন রাশি এবং লগ্নের জাতকদের। এবং পারিবারিক দিক থেকে আমি বলবো খুবই সাবধানে এবং সতর্ক থাকা উচিত। কোনো রকম পারিবারিক জটিলতা, ঝামেলা, ঝগড়া, অশান্তির মধ্যে না পড়াই ভালো। এই সব ব্যাপারে সাবধান হতে হবে। এবং
কর্কট রাশি এবং লগ্নের কথায় আসি। কর্কট রাশি এবং লগ্ন যাদের, তাদের ক্ষেত্রে আমি বলি রবি হচ্ছে দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ এবং এই গ্রহণ সংগঠিত হবে তৃতীয় ভাবে, অর্থাৎ কন্যা রাশিতে। কর্কট রাশির অধিপতি গ্রহ চন্দ্র এবং রবি তৃতীয় ভাবে এই গ্রহণ হবে। তৃতীয় ভাব পরাক্রমের ভাব, আগেই যেমন বললাম, উৎসাহ, উদ্দীপনা, আগ্রহ, কোনো কাজ করার যে এনার্জি, এই সব দিক থেকে কিন্তু কিছুটা সমস্যা এই সময় হবে কর্কট রাশি এবং লগ্নের জাতকদের। যাদের কর্কট রাশি তাদের কিন্তু বর্তমানে শনির ঢাইয়া চলছে, শনিও বর্তমানে বক্রি হয়ে আছে কুম্ভ রাশিতে। অতএব এই সময়টা কর্কট রাশি এবং লগ্নের জাতকদের ক্ষেত্রেও কিছুটা এনার্জির অভাব হওয়া, কিছুটা কাজে কর্মে মন না লাগা, এসব হওয়ার সম্ভাবনা থাকবে। এবং সবথেকে বড় যে প্রবলেমটা সেটা হচ্ছে দ্বিতীয় পতি, রবি দ্বিতীয় পতি, দ্বিতীয় ভাব হচ্ছে অর্থের ভাব। সেই অর্থের ভাবের গ্রহ তৃতীয় ভাবে যে গ্রহণ, তাতে করে কিন্তু আর্থিক দিকে কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। অবশ্যই এই জায়গায় আমি বলবো বিশেষভাবে সতর্ক থাকতে হবে। যারা নিজেরা কোনো নিজস্ব কোনো প্রফেশনের সঙ্গে যারা যুক্ত, কোনো কনসালটেন্সি কোনো প্রফেশনের সঙ্গে যারা যুক্ত, যারা কোনো মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত, তাদের বলবো, বা যারা কোনো ব্যাংকিং বা কোনো ফাইন্যান্সের ফিল্ডের সঙ্গে কর্মরত, ফাইন্যান্সের ফিল্ডে কর্মরত, তাদের ক্ষেত্রে আমি বলবো এই সময়টাই কিন্তু খুব সতর্ক হয়ে কর্মক্ষেত্রে চলা উচিত। এবং যে কোনো আর্থিক ডিসিশন এই গ্রহণের পরবর্তী অন্তত 10-12 দিন, 15 দিন আমি বলবো কোনো বড় আর্থিক ডিসিশন নেওয়ার ব্যাপারে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। সিংহ রাশি, সিংহ লগ্ন। সিংহ রাশি, সিংহ লগ্নের ক্ষেত্রে বলবো রাশির অধিপতি গ্রহ রবি। সিংহ রাশি এবং লগ্নের জন্য রবি হচ্ছে রাশির অধিপতি, লগ্নের অধিপতি, অত্যন্ত পাওয়ারফুল। আমরা এমনিই বলছি যে আত্মকারক গ্রহ। তারপরে রবি অত্যন্ত পাওয়ারফুল সিংহ রাশি এবং লগ্নের অধিপতি গ্রহ, দ্বিতীয়ভাবে এই গ্রহণ লাগছে। অতএব দ্বিতীয় ভাবকে অ্যাক্টিভেট করছে। দ্বিতীয় ভাব হচ্ছে অর্থের ভাব, দ্বিতীয় ভাব রিলেশনের ভাব, পরিবারের ভাব। তো পারিবারিক যে রিলেশন, সেই রিলেশনের জায়গা, অর্থের জায়গা, কথা বলার যে বাক্যালাপের জায়গা। তো এই সব দিক থেকে কিন্তু অতি অবশ্যই সাবধান হতে হবে সিংহ রাশি এবং লগ্নের জাতকদের। আপনার আচরণের কারণে কিন্তু সমস্যা হতে পারে, রিলেশনের জায়গায় প্রবলেম হতে পারে, আপনার কোনো ভুল ডিসিশন আর্থিক ক্ষতির কারণ হতে পারে। কারণ চন্দ্র অর্থাৎ দ্বাদশপতিও কিন্তু এখানে রয়েছে দ্বিতীয়ভাবে। অতএব যদিও দ্বিতীয়পতিও দ্বিতীয়ভাবে রয়েছে, কিন্তু এই গ্রহণের পরবর্তী যে 7-10টা দিন একটু সাবধানে থাকতে হবে। আর্থিক দিক থেকে সাবধানে থাকতে হবে, বাক্য প্রয়োগের দিকে সাবধানে থাকতে হবে, নিজের রিলেশন যাতে খারাপ না হয় সেই দিকে কিন্তু অবশ্যই সাবধানে থাকতে হবে। এবং যেহেতু দ্বাদশপতি, তাই কিছু অর্থহানি যোগও হতে পারে। অতএব এই সময়টায় গ্রহণ পরবর্তী 7 দিন 10 দিন সময় কোনো বড় আর্থিক ডিসিশন, কোনো বড় আর্থিক লেনদেন করার সময় একটু সতর্ক হয়ে সাবধান হয়ে চলতে হবে। এবার আসি কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতকদের। কন্যা রাশির ওপরেই এই গ্রহণ সংগঠিত হতে চলেছে। কন্যা রাশি এবং লগ্নের জাতকদের তাহলে কী ধরনের সমস্যা হতে পারে? না, কন্যা রাশি এবং লগ্নের ক্ষেত্রে দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ রাশির উপরে গ্রহণ হচ্ছে রবি দ্বাদশের অধিপতি গ্রহ রবি, দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ। তো কন্যা রাশির ক্ষেত্রে বিশাল বড় কোনো বিপদের সম্ভাবনা নেই, কিন্তু যেহেতু রাশির উপরে এই গ্রহণ হচ্ছে, তাই জন্য কিছুটা মানসিক টেনশন, মানসিক সমস্যা, যাদের একটু মানসিক সমস্যা হওয়ার প্রবণতা রয়েছে তাদের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা থাকবে, একটু বাড়বে।
কিন্তু এই গ্রহণ চলে যাওয়ার পর, গ্রহণ শেষ হওয়ার পর রবি যখন সরে যাবে কন্যা রাশি থেকে, তখন কিন্তু সময়টা ভালো হবে। কারণ এক্ষেত্রে কিন্তু বুধও বর্তমানে কন্যা রাশির উপর আছে, কিন্তু যেহেতু বুধ কেতু যুক্ত হয়ে আছে, রবি চন্দ্র বুধ কেতু এক জায়গায় রয়েছে, কিছু মানসিক টেনশন হতে পারে। তবে এই ক্ষেত্রে আমি বলবো, যেহেতু দ্বাদশপতি রবি এবং এই রাশির উপরে গ্রহণ সংগঠিত হচ্ছে, তো দ্বাদশ ভাব খরচ করা, ব্যয় করা, কিন্তু দ্বাদশ ভাবের আরেকটা বিশেষতা হচ্ছে দ্বাদশ ভাব থেকে কিন্তু আধ্যাত্মিকতারও বিচার করা হয়। তাই এই সময়টায় কন্যা রাশি এবং লগ্নের জাতকরা যদি ধর্মীয় রীতিনীতির মধ্যে থাকেন, আধ্যাত্মিকতার মধ্যে থাকেন, পূজা পাঠ ইত্যাদি আধ্যাত্মিকতা ধ্যান ইত্যাদির মধ্যে থাকেন, তাহলে কিন্তু মানসিক শান্তি থাকবে এবং কোনো রকম দুষ্প্রভাব, গ্রহণের দুষ্প্রভাব থেকে মুক্ত থাকতে পারে। তবে এই ক্ষেত্রে আরেকটা কথাও বলবো, দ্বাদশ ভাব কিন্তু ব্যয়কে নির্দেশ করে এবং সেই সঙ্গে হসপিটাল, মানে কারোর যদি কোনো অসুস্থ কেউ যদি থেকে থাকেন, দীর্ঘ সময় ধরে অসুস্থ আছেন বা অসুস্থ হয়েছেন, বর্তমানে অসুস্থ আছেন, এই সময় হতে পারে অসুস্থতা বাড়তে পারে। কারণ গ্রহণের একটা এফেক্ট সেটা থাকবে, কিন্তু বিশাল বড় কোনো ক্ষতি, যেহেতু রাশির উপর গ্রহণ হচ্ছে, তাই বিরাট কোনো ক্ষতির সম্ভাবনা কম। আচ্ছা, এবার আসি তুলা রাশি এবং তুলা লগ্ন যাদের, তাদের কি ধরনের সম্ভাব্য প্রভাব হতে পারে। প্রথম কথা বলি, তুলা রাশি এবং লগ্নের ক্ষেত্রে দ্বাদশভাবে গ্রহণ হচ্ছে একাদশপতি দ্বাদশে। একাদশপতি দ্বাদশে, একাদশ হচ্ছে আয়, উন্নতি, লাভ ইত্যাদি গ্রহ। সেই একাদশপতি রবি দ্বাদশভাবে এসে গ্রহণ হচ্ছে এবং এই গ্রহণের সময় সেখানে তুলা রাশি এবং লগ্নের যে দশম ভাবের অধিপতি চন্দ্র, সেই চন্দ্র এই গ্রহণের সঙ্গে যুক্ত থাকবে। অতএব এই গ্রহণের ক্ষেত্রে কিন্তু কর্মের জগতে কিছু প্রবলেম, খরচ হওয়া, বা যারা বিদেশ যাওয়ার কথা ভাবছেন, যারা বিদেশে আছেন, তাদের জন্য কিছু সমস্যা ইত্যাদি কিন্তু হতে পারে। এই দ্বাদশ ভাবটা অ্যাক্টিভেট হওয়ার কারণে কিছু সমস্যা, খরচ, ব্যয়, অর্থনাশ ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকবে তুলা রাশি এবং তুলা লগ্নের জাতকদের ক্ষেত্রে। অতএব গ্রহণ পরবর্তী যে 10-12 দিন 15 দিন সময়, এই সময়টা অবশ্যই সাবধানে থাকতে হবে, সতর্ক থাকতে হবে। যারা বিদেশ যাত্রার কথা ভাবছেন বা যারা বিদেশির সঙ্গে কোনো কাজকর্ম করেন, কোনো বিজনেস বা কোনো এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করেন, তাদের ক্ষেত্রেও আমি বলবো এই সময়টা সাবধান হতে হবে এবং খরচের ব্যাপারেও একটু সাবধান হতে হবে। আর্থিক দিক থেকে সাবধান হতে হবে যাতে অতি ব্যয় বা অর্থনাশ না হয়। আর শারীরিক দিক থেকেও অবশ্যই সাবধান হতে হবে। ষষ্ঠ ভাবকেও কিন্তু এই গ্রহণের সময় ষষ্ঠ ভাবে কিন্তু রবি চন্দ্র কেতু একটা দৃষ্টি থাকবে এবং ষষ্ঠ ভাবে রাহু বর্তমানে রয়েছে তুলা রাশি লগ্নের। সেই ক্ষেত্রে আমি বলবো কর্মজগতের ক্ষেত্রে কিন্তু সাবধান হতে হবে। যারা চাকরি করেন, চাকরি ক্ষেত্রে অবশ্যই সাবধান হতে হবে। আপনার যারা সহকর্মী, তাদের সঙ্গে আপনার ব্যবহার, আচার আচরণ, এবং যারা আপনার সুপিরিয়র, তাদের সঙ্গেও আপনার রিলেশন যাতে খারাপ না হয়, সেই দিকে কিন্তু অবশ্যই নজর দিতে হবে। তার কারণ আমি আগেই বললাম, দশমপতি চন্দ্রও কিন্তু এই গ্রহণের সঙ্গে যুক্ত। তুলা রাশি এবং লগ্নের জাতকদের ক্ষেত্রে আমি বলবো নিজের কর্মজগতে সাবধান হতে হবে। আর্থিক দিক থেকে অর্থনাশ বা ব্যয়, অতিরিক্ত ব্যয় যাতে না হয়, সেদিক থেকে সাবধান হতে হবে। এবং অসুস্থতা, হঠাৎ কোনো আঘাত পাওয়া, পড়ে যাওয়া, পায়ে লাগা, এরম ধরনের সমস্যা হতে পারে, আঘাত পাওয়ার সমস্যা হতে পারে। অতএব পথে ঘাটে চলাফেরা করা বা যারা কোনো গাড়ি ইত্যাদি চালান, তাদের বলবো এই সময়টা সাবধান হতে হবে। এবার আসি বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতকদের কী ধরনের সম্ভাব্য ফল হতে পারে এই গ্রহণের ফলে। প্রথমত বলি যে রবি বৃশ্চিক রাশি এবং লগ্নের ক্ষেত্রে
দশম ভাবের অধিপতি, কর্মভাবের অধিপতি গ্রহ এবং একাদশভাবে এই গ্রহণ সংগঠিত হচ্ছে। একাদশভাবে যেহেতু গ্রহণ হচ্ছে, বলা হয় একাদশভাবে যে কোনো গ্রহ থাকলে, সেটা নিচস্থ হোক বা সেটা দুর্বল হোক, সে কিন্তু শুভ ফল দেয়। অতএব বৃশ্চিক রাশি এবং লগ্নের ক্ষেত্রেও আমি বলবো বিশেষ অনেক কিছু চিন্তার ব্যাপার নেই, বিশাল বড় ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু যেহেতু বৃশ্চিক রাশিরও কিন্তু এখন বর্তমানে একটা শনির ঢাইয়া চলছে এবং বর্তমানে শনি বক্রি হয়ে কুম্ভ রাশিতে রয়েছে এবং দশমপতি একাদশে এসে যে এই যে গ্রহণ সংগঠিত হচ্ছে, এক্ষেত্রে আমি বলবো কর্মজীবনের ক্ষেত্রে একটু সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। নিজের জীবনে কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে আপনার ব্যবহার বা আপনার সুপিরিয়র, আপনার বসের সঙ্গে আপনার ব্যবহার, এই সব দিক থেকে অবশ্যই সতর্ক থাকতে হবে। এবং দশমপতি একাদশভাবে এসে এই গ্রহণ সংগঠিত হচ্ছে, পিতার দিক থেকে কোনো সমস্যা বা পিতার কোনো শারীরিক কোনো সমস্যা এই সময় হতে পারে, সেই দিকে কিন্তু কিছু প্রবলেম আসতে পারে। সেই দিক থেকে পিতার দিক থেকে কোনো সমস্যা এই সময় হতে পারে। এবার আসি ধনু রাশি এবং ধনু লগ্নের জাতকদের ক্ষেত্রে এই গ্রহণ কিভাবে প্রভাবিত করতে পারে। ধনু রাশি এবং লগ্নের ক্ষেত্রে আমি বলবো এই রবি হচ্ছে নবম ভাবের অধিপতি গ্রহ, ভাগ্য ভাবের অধিপতি গ্রহ হচ্ছে রবি এবং দশম ভাবে এই গ্রহণ সংগঠিত হচ্ছে। অতএব নবম এবং দশম এই দুটি ভাবকেই কিন্তু অ্যাক্টিভেট করবে এই গ্রহণ, প্রভাবিত করবে। কিভাবে? নবম ভাব হচ্ছে ভাগ্যের ভাব, নবম ভাবের গ্রহ দশম ভাবে অর্থাৎ কর্মের ভাবে গিয়ে এই যে গ্রহণ সংগঠিত হচ্ছে, এর ফলে কিন্তু কর্মজীবনে কোনো সমস্যা, প্রবলেম ইত্যাদি আসতে পারে। যারা এখন কোনো কর্মজীবনের সমস্যা রয়েছেন, তাদের এই সময় আমি বলবো অবশ্যই অত্যন্ত সতর্ক সাবধান হতে হবে। নিজের যে সুপিরিয়র বা বস, তাদের সঙ্গে ব্যবহার অত্যন্ত সাবধানে ব্যবহার তাদের সঙ্গে করতে হবে, সতর্ক হতে হবে। আপনার আচার আচরণের দিক থেকে অবশ্যই সতর্ক হতে হবে। এবং নবম ভাব হচ্ছে পিতার স্থান, তো পিতার দিক থেকেও কোনো সমস্যা আসতে পারে। এবং যারা বিদেশ যাত্রার কথা ভাবছেন, এই সময় বিদেশ যাত্রা যদি একান্তভাবেই করতে হয়, তাহলে কিন্তু অবশ্যই অত্যন্ত সতর্ক হয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। এবং যারা বিদেশের সঙ্গে কোনো কাজে যুক্ত, সেটা এক্সপোর্ট ইম্পোর্টের কাজও হতে পারে, তাদেরও বলবো এই সময় কিন্তু সতর্ক হতে হবে। অতএব ধনু রাশি এবং লগ্নের জন্য কিন্তু এই যে গ্রহণ, এটা কিন্তু অত্যন্ত সতর্কতার সময় বলে আমি মনে করি। সতর্ক হওয়ার সময় নিজের কর্মের দিক থেকে বা যে কোনো কাজে যতটা আপনি এফর্ট দেবেন, যতটা আপনি চাইবেন, মানে যতটা আপনার মন থাকবে, যে যতটা এক্সপেকটেশন থাকবে যে আমার এই কাজটা আমি এভাবে করছি, তার এই ফলটা আমি পাবো, সেই জায়গায় কিন্তু একটু কমই থাকবে, একটু সমস্যা থাকবে। যতটা ভাববেন, যতটা আশা করে আপনি এগোবেন, সেই আশাটা পূরণ হবে না, বরং কিছুটা নিরাশ হওয়ার সম্ভাবনা থাকবে। মকর রাশি, মকর লগ্ন। মকর রাশি এবং লগ্নের ক্ষেত্রে রবি অষ্টম ভাবের অধিপতি গ্রহ এবং নবম ভাবে গিয়ে রবির এই মানে সূর্যগ্রহণ সংগঠিত হচ্ছে। অষ্টমপতি রবি নবম ভাবে এবং নবম ভাবকে অ্যাক্টিভেট করছে। তো নবম ভাবের ক্ষেত্রে আমি বলবো সেই লাকের যে স্বাদ পাওয়া, সেই জায়গাটায় মানে যে কোনো কাজে যতটা আপনি আগ্রহ নিয়ে যতটা কাজটা করবার চেষ্টা করবেন, সেই জায়গায় কিছুটা আশাহত হওয়ার সম্ভাবনা থাকবে। এবং অষ্টমপতি অর্থাৎ অষ্টম ভাবটা হচ্ছে একটা পরিবর্তনের ভাব, তো অতএব কিছুটা পরিবর্তন হতে পারে আপনার, বিশেষ করে কর্মক্ষেত্রে, কর্মের জায়গায় কিছু পরিবর্তন আপনার আসতে পারে। এবং যেমন বললাম যে যতটা
আশা নিয়ে কাজ করবেন, সেই আশা পূরণ না হওয়ার সম্ভাবনা থাকবে। কাজকর্মতে একটু বেশি আপনাকে এফর্ট দিতে হবে। ভাগ্যের সাথ এই সময় একটু কম পাওয়ার সম্ভাবনা থাকবে। যারা বিজনেস করছেন বা যারা পার্টনারশিপ বিজনেস করছেন, এই সময়টা আমি বলবো একটু সাবধান, একটু সতর্ক হতে হবে। বিজনেসের জায়গায়, পার্টনারশিপ বিজনেসের জায়গায়ও সতর্ক হতে হবে। অতএব এই সময়টা মকর রাশির জন্য বিশাল ক্ষতিকারক আমি সময় বলবো না, কিন্তু এই দিকগুলোতে যদি একটু সাবধান হন তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না, একটু পরিবর্তন কিন্তু আসবে। এবার আসি কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতকদের কী ধরনের সম্ভাব্য প্রভাব হতে পারে এই গ্রহণের ফলে। কুম্ভ রাশির ক্ষেত্রে সপ্তমপতি রবি অষ্টমভাবে গিয়ে রবির এই সূর্যগ্রহণ হচ্ছে। অষ্টমভাবে সূর্যগ্রহণ, এটা কুম্ভ রাশি এবং লগ্নের জাতকদের জন্য নানা দিক থেকে কিছু প্রবলেম আসবে। যারা বিজনেস করছেন, বিজনেসের জায়গায় কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে। বা বিজনেস, যারা পার্টনারশিপ বিজনেস করছেন, পার্টনারের সঙ্গে কোনো রকম সমস্যা এই সময় আসতে পারে, বা পার্টনারের কোনো অসুবিধা, কোনো বড় সমস্যা, পার্টনারের কোনো শারীরিক সমস্যা এই সময় আপনাকে বিচলিত করতে পারে। বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো সমস্যা হওয়া, যাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো সমস্যা চলছিল এই সময় সেটা বাড়তে পারে। বা হাজব্যান্ড বা ওয়াইফের শারীরিক দিক থেকে কোনো প্রবলেম এই সময় কিন্তু আপনাকে বিচলিত করতে পারে। কুম্ভ রাশি যাদের, তাদের বর্তমানে কিন্তু শনির সাড়ে চলছে এবং সব থেকে পিক আওয়ার এটা, এবং বর্তমানে শনি বক্রি হয়ে রয়েছে রাশির উপরে। অতএব শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে আমি বলবো কুম্ভ রাশি এবং লগ্নের জাতকদের এই গ্রহণ কিন্তু অনেকটাই সমস্যামূলক হতে পারে অনেকের ক্ষেত্রে। খুব সাবধানে এই সময়টা কাটাতে হবে। মীন রাশি এবং মীন লগ্ন, মীন রাশি লগ্নের ক্ষেত্রে সপ্তমভাবে এই গ্রহণ সংগঠিত হচ্ছে। ষষ্ঠপতি রবি সপ্তমভাবে গ্রহণ হচ্ছে, সপ্তম ভাবকে প্রভাবিত করবে। সপ্তম ভাব হচ্ছে যারা বিজনেস করেন বা যারা পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যুক্ত বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই গ্রহণ কিন্তু কিছুটা সমস্যা আনতে পারে, কিছুটা সমস্যা দিতে পারে। বা যারা এই সময় বিয়ের কথা ভাবছেন, বিয়ের জন্য এই সময়টাই ভাবছেন, যাদের এই সময় বিয়ে ঠিক হওয়ার কথা, ঠিক করার কথা যারা ভাবছেন, হয়তো এই সময়টায় কিন্তু বিয়ে পিছিয়ে যাওয়ার সম্ভাবনা বা বিয়ে সংক্রান্ত কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে। এবং যাদের দাম্পত্য জীবনে কোনো প্রবলেম চলছে এই সময় কিন্তু বিচ্ছেদ হওয়া বা ডিভোর্স হওয়ার একটা সম্ভাবনা থাকবে। হতে পারে এই সময় ডিভোর্স নেওয়ার একটা সিদ্ধান্ত আপনি নিতে পারেন। সপ্তমভাবে এই গ্রহণ মীন রাশি লগ্নের জাতকদের জন্য শুভ ফলদায়ক হবে না। নানা দিক থেকে টেনশান, বিশেষ করে যাদের মীন রাশি, বর্তমানে মীন রাশির সাড়ে শুরু হয়েছে এবং দ্বাদশভাবে বক্রি হয়ে শনি রয়েছে, যার ফলে মীন রাশির জাতকদের ক্ষেত্রে নানা রকম মানসিক টেনশান, নিজেদের কর্মক্ষেত্রেও নানা রকম সমস্যা ইত্যাদি হতে পারে। কারণ রবি হচ্ছে ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ এবং ষষ্ঠ ভাবটাকে কর্মের ভাব, চাকরির ভাব বলা হয়। অতএব সেই সব দিক থেকে কিন্তু আমি বলবো সচেতন এবং সাবধান হয়ে থাকা উচিত গ্রহণ পরবর্তী দিন 10-15 দিন পর্যন্ত। এবং যারা কোনো পাবলিক ডিলিংসের কাজের সঙ্গে যুক্ত তাদেরও আমি বলবো এই সময়টায় কিন্তু খুব সাবধান হওয়া উচিত। গ্রহণ আমাদের ভারতবর্ষ থেকে দেখা যাচ্ছে না, কিন্তু গ্রহণের একটা প্রভাব সারা পৃথিবীতে থাকবে, আমাদের সকলের উপর থাকবে। এই সমস্ত দিক আমি রাশি লগ্ন হিসেবে যে দিকগুলোর কথা বললাম, সেই দিকগুলো থেকে সাবধান থাকলে, সেই দিকগুলি দিয়ে সতর্ক হয়ে থাকলে কিন্তু গ্রহণের কোনো দুষ্প্রভাব আপনাকে সমস্যায় ফেলবে না। এবং সেই সঙ্গে আমি যেমন বলেছি যে আমি উপায় বলবো, গ্রহণের একটা পজিটিভ দিক হলো
যে কোনো গ্রহণ, সেটা সূর্যগ্রহণ হোক বা চন্দ্রগ্রহণ হোক, গ্রহণের একটা পজিটিভ দিক হলো আধ্যাত্মিকতা। আধ্যাত্মিকতার মধ্যে যদি থাকা যায় তাহলে কিন্তু গ্রহণের দুষ্প্রভাব অবশ্যই কম হয় বা দুষ্প্রভাব থেকে আমরা দূরে থাকতে পারি। এই সময়টায় ধ্যান করুন, মানে মেডিটেশন করুন, এবং যদি আপনি দীক্ষিত হন তাহলে আপনার মন্ত্র, যে দীক্ষার যে মন্ত্র, সেই মন্ত্র জপ করুন। যে সময় গ্রহণটা মানে রাত 9:13 শুরু হচ্ছে, অতএব সেই সময় মন্ত্র জপ করুন, মেডিটেশন করুন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। এগুলো করলে পরে অবশ্যই গ্রহণের দুষ্প্রভাব থেকে যতটাও হওয়ার সম্ভাবনা রয়েছে তার থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন এবং কোনো রকম মানসিক টেনশান থেকে মুক্ত থাকতে পারবেন। এবং দান করা, যেমন সূর্যগ্রহণ, সূর্যগ্রহণের জন্য আপনি গম অথবা গুড় এই ধরনের জিনিস দান করতে পারেন। তো সেই দান তো আমরা রাত্রিবেলা করতে পারবো না, কিন্তু দান করার যে জিনিস সেটা সংকল্প করে পরের দিন দান করতে পারি। পরের দিন স্নান টান করে মানে পুজো পাঠ করে সেটা যে কোনো গরিব দুঃখীকে দান করতে পারে। অতএব এই যে আধ্যাত্মিকতার মধ্যে থাকলে, গ্রহণের সময় যদি আধ্যাত্মিকতার মধ্যে থাকা যায়, জপ করা যায়, ধ্যান করা যায়, মেডিটেশন করা যায়, জপ করা যায়, তাহলে কিন্তু গ্রহণের দুষ্প্রভাব থেকে অবশ্যই নিজেকে মুক্ত করা যায়। এবং সবথেকে বড় কথা হলো যে বলা হয় যে গ্রহণের সময় আধ্যাত্মিকতার একটা অনেক বড় যোগ এটা। এই সময় মন্ত্র জপ করলে মন্ত্র সিদ্ধ হয়। অতএব আপনি যদি কোনো মন্ত্র সিদ্ধ করতে চান তাহলে অবশ্যই এই সময়, অর্থাৎ এই গ্রহণের সময় আপনি সেই মন্ত্রটি অন্তত 5 মালা জপ করুন, তাহলে অবশ্যই তার একটা অত্যন্ত শুভ ফল আপনি পাবেন। আজ এই পর্যন্তই। তবে একটা অনুরোধ করব, যদি আমার আলোচনা ভালো লাগে, কাজের মনে হয়, অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তাদের অনুরোধ করব আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন। আর যারা আমার ফেসবুকের বন্ধু তাদেরও অনুরোধ করব, লাইক শেয়ার তো করবেনই। যারা আজ প্রথম দেখছেন তাদের বলবো অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করুন। এই ধরনের বিভিন্ন আলোচনা আমি করে থাকি এবং অ্যাস্ট্রোলজির বিভিন্ন আপডেটস আমি আমার এই পেজের মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করি। নমস্কার।